নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে আলোচনা কি হতে চলেছে? এই ভিডিওতে এটাই আলোচনা হবে যে সামনের সপ্তাহে এমন কোন কোন ট্রিগার পয়েন্টগুলো রয়েছে যেইগুলো মার্কেটকে বড় মুভ দিতে পারে বা যার কারণে মার্কেট ওপরে উঠতে পারে বা নিচের দিকে নামতে পারে। তো সেই ডেটাগুলোই এখানে কভার করব। তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এর আগের যে ছুটি এটা ছিল নভেম্বর মাসের 5 তারিখে, এবং এর যে পরবর্তী ছুটি সেটা রয়েছে এই ক্রিসমাস এই দিনে, এই ডিসেম্বরের 25 তারিখে। মানে এই সপ্তাহে বাজারে কোনো ছুটি নেই, অর্থাৎ এই সপ্তাহে বাজার কিন্তু পুরো 5 দিনই খোলা থাকবে। এরপরে চলুন দেখে নিই গত সপ্তাহে মার্কেট কিরকম পারফর্ম করলো। তো যদি নিফটির কথা বলি, তো দেখতে পাচ্ছেন 5 দিনে 0.37% পড়েছে। তো এই শেষ দিনে মানে শুক্রবারে এই আরবিআই এর মিটিং এর পরে মার্কেটে একটা সামান্য রিকভারি দেখা গেছে। তো এই নিফটির লেভেলগুলো কি বলছে? তো যদি এই পিভট পয়েন্ট 26,124 এটা ধরে দেখি, তাহলে রেজিস্ট্যান্স মানে প্রথম রেজিস্ট্যান্স 26,264, সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে 26,342, এবং এটাকেও যদি ভাঙতে পারে তাহলে 26,400 উপরে উঠে যেতে পারে। 26,481 রয়েছে। প্রথম সাপোর্ট 26,047, সেকেন্ড সাপোর্ট কত 25,907, এবং 3 নম্বর সাপোর্ট হচ্ছে 25,829। এরপরে বিএসসি সেন্সেক্স, এতেও সেম প্যাটার্ন দেখা যাচ্ছে। 5 দিনে 0.27% পড়েছে, এবং এর যদি লেভেল নিয়ে কথা বলি তো পিভট পয়েন্ট দাঁড়াচ্ছে 85,529। প্রথম রেজিস্ট্যান্স 85,980, সেকেন্ড রেজিস্ট্যান্স 86,247, এবং 3 নম্বর রেজিস্ট্যান্স 86,698। প্রথম সাপোর্ট থাকছে 85,261, সেকেন্ড সাপোর্ট কত 84,810, এবং 3 নম্বর সাপোর্ট হচ্ছে 84,542। এরপরে হচ্ছে নিফটি ব্যাংকও গত 5 দিনে 0.31% পড়েছে। আর এই নিফটি ব্যাংকের যদি টেকনিক্যাল নিয়ে কথা বলি, তো এই পিভট পয়েন্ট দেখতে পাচ্ছেন 59,563, প্রথম রেজিস্ট্যান্স কত 60,020, সেকেন্ড রেজিস্ট্যান্স 60,263, এবং 3 নম্বর যে রেজিস্ট্যান্স এটা দাঁড়াচ্ছে 60,720। প্রথম সাপোর্ট 59,320, সেকেন্ড সাপোর্টে রয়েছে 58,863, এবং 3 নম্বর যে সাপোর্ট সেটা হচ্ছে 58,620। তো এই গেল টেকনিক্যাল যে লেভেলগুলো। এরপরে চলুন দেখে নিই এই আমেরিকান মার্কেট শুক্রবারে আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে কিরকম পারফর্ম করেছে। তো দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এটা মাত্র 0.22% বেড়েছে, এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাকের কথা বলি তো এখানে 0.31% বৃদ্ধি দেখা গেছে। মানে খুব ভালো র্যালি বা খুব বড় পতন দেখা যায়নি, যেটাই ইন্ডিয়ান মার্কেটের ওপেনিংকে প্রভাবিত করতে পারে। এরপরে সেই সমস্ত ট্রিগার পয়েন্টগুলো দেখে নেব। তো প্রথমেই যদি কথা বলি এই পুতিন এবং মোদিজির যে বৈঠক হয়েছে, তো সেটার উপরে নজর থাকবে। তো এই মিটিং তো এর আগের সপ্তাহে হয়ে গেছে, তাহলে কেন নজর থাকবে? কারণ হিসেবে দেখতেই পাচ্ছেন এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি এটাই বলছেন যে ইন্ডিয়াকে তিনি আনইন্টারাপ্টেড ভাবে এই যে ফুয়েল সেটা সাপ্লাই করবেন, মানে এই যে তেল সাপ্লাইয়ে কোনো বাধা থাকবে না। আর এই ইন্ডিয়া রাশিয়ার তরফ থেকে অনেকটা ডিসকাউন্টেই এই যে ক্রুড অয়েল সেটা পায়, এবং এই রাশিয়া থেকে ক্রুড অয়েলের যে আমদানি সেটা কিন্তু বহু পার্সেন্ট হারে বেড়েছে। তো সেই যে অয়েলের সাপ্লাই রাশিয়া যে সেটা নিয়মিত পাঠাবে সেটা কিন্তু বলে দিয়েছে। আর এই মন্তব্য এমন সময় এলো যখন এই ভারত আমেরিকার সঙ্গে একটা আলোচনায় রয়েছে এই ট্রেড ডিলের ব্যাপারে, এবং সেখানে আমেরিকার শর্ত হিসাবে এটাই বলে রেখেছে ভারত যেন রাশিয়ার থেকে এই তেল আমদানি কমায়। আর পুতিনের এই 2 দিনের ভারত সফরে প্রায় 16খানা এগ্রিমেন্ট কিন্তু সাইন করা হয়েছে। তো বিভিন্ন সেগমেন্টে দেখতে পাচ্ছেন ডিফেন্স, তার সঙ্গে সঙ্গে ট্রেড, ইকোনমি, হেলথ কেয়ার, এই সমস্ত সেগমেন্টে এই যে ডিল সেগুলো সাইন করা হয়েছে। তো একটা $100 বিলিয়ন ট্রেডের কথাও বলা হচ্ছে। তো আরো অনেক কিছুতে হয়েছে দেখতে পাচ্ছেন, এই ডিফেন্স রয়েছে, ট্রেড, তার সঙ্গে সঙ্গে ইকোনমি, হেলথ কেয়ার, একাডেমিক্স, কালচার, মিডিয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডিল হয়েছে। তো এর আগের দিনের ভিডিওতে কি কি আলোচনা হয়েছে সেই নিয়ে ডিটেলসে ভিডিও করেছিলাম। আর বর্তমানে তো এটা দেখতেই পাচ্ছেন আমেরিকার সঙ্গে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে। তো এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের মাঝখানে এই আমেরিকার তরফ থেকেও কিছু ট্রেড ডিল সংক্রান্ত তথ্য সামনে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমেরিকার যে অফিসিয়ালরা রয়েছেন তারাও কিন্তু এই সপ্তাহে, তো এটা আগের সপ্তাহের খবর সেই জন্য নেক্সট উইক দেখাচ্ছে, মানে এই সপ্তাহেই এই ইন্ডিয়া ভিজিট করতে চলেছেন এই যে বাইল্যাটারাল ট্রেড সেই ব্যাপারে কথাবার্তা বলার জন্য। যদিও এটা রিপোর্টের মাধ্যমে কিন্তু সামনে এসেছে। এরপরে যদি এই আরবিআই এর মিটিং এর কথা বলি, তো রিজার্ভ ব্যাংকের যে মিটিং সেটাও হয়েছে, এবং তারপরে এই শুক্রবারে মার্কেটে একটা র্যালিও দেখা গেছে। তো এই মিটিং এ এই যে রেট কাট সেটা হয়েছে 25 বেসিস পয়েন্টের রেট কাট হয়েছে। তো এই মিটিং এ 25 বেসিস পয়েন্টের রেট কাট হয়েছে। তো এই রেট কাট হওয়া মানে কি, মানে এই যে অন্যান্য ব্যাংকগুলো রয়েছে, এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার সঙ্গে সঙ্গে কোটাক ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এই ব্যাংকগুলো আরবিআই এর তরফ থেকে
কম সুদে টাকা পাবে এবং এর ফলে কি হবে, এই ব্যাংকগুলো যাদের লোন দেয় তাদেরও কিন্তু সেই যে ইন্টারেস্ট সেটা কমবে। তো এর ফলে দেখতে পাচ্ছেন এই যে হোম লোনের ইএমআই এটাও কমবে, তার সঙ্গে সঙ্গে ইন্টারেস্ট রেট কমবে। আর তেমনই সঙ্গে সঙ্গে ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু কমবে। মানে আপনি আগে ব্যাংকের কাছে ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছিলেন, তো যেই রেটটা পাইতেন তার থেকে কিন্তু কম রেট এখন পাবেন। তো দেখতে পাচ্ছেন এই 50 লাখের লোনে প্রায় কিন্তু 3000 থেকে 4000 টাকার কাছাকাছি এই যে ইএমআই সেটা কমে যাবে। তো এই লোন কমার ফলে কি হয়, মানুষের যে লোন নেওয়ার পরিমাণ সেটা বাড়ে। তো সেই লোন নিয়ে মানুষ কি করে, হয় খরচা করে, না হলে সেই টাকা মানুষ ইনভেস্ট করে দেয়। তো এই কারণে মার্কেটে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে মানে রেট কাটের সঙ্গে সঙ্গে জিডিপির যে ফোরকাস্ট সেটাও করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইনফ্লেশনের যে ফোরকাস্ট সেটাও করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে জিডিপির ফোরকাস্ট সেটাও বাড়ানো হয়েছে 6.8% থেকে বাড়িয়ে করা হয়েছে 7.3%। তো যেটা বিদেশি এজেন্সিগুলোর সঙ্গেও প্রায় মিলে যাচ্ছে। এবং অন্যদিকে এই যে ইনফ্লেশন এটা তো একদম নিচু জায়গাতেই রয়েছে, তো সেই ইনফ্লেশনের যে টার্গেট সেটাও কিন্তু কমিয়েছে। দেখতে পাচ্ছেন 2.6% থেকে কমিয়ে করেছে 2%। আর এই যে ইনফ্লেশন এটাই 2% থেকে 6%-এর মধ্যে থাকা ভালো, এর বেশি হয়ে যাওয়া ভালো নয় এবং কম হয়ে যাওয়া ভালো নয়। তো দেখতে পাচ্ছেন এখনো সেই যে টার্গেট 2% এটা কিন্তু এই রিজার্ভ ব্যাংকের যে পজিশন 2% তার কাছাকাছি রাখা হয়েছে। তো এর নিচে যদি ইনফ্লেশন নেমে যায় সেটাও কিন্তু চিন্তার বিষয় হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরবিআই এই মার্কেটে 1 লাখ কোটি টাকা কিন্তু ইনজেক্ট করতে চলেছে। কিসের মাধ্যমে, এই ওএমও পারচেজের মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে $5 বিলিয়ন সোয়াপও করবে বলেছে। তো এই ওএমও পারচেজ মানে কি, মানে এই ওপেন মার্কেট অপারেশন। তো এই আরবিআই এর মাধ্যমে কি করবে, গভর্নমেন্টের যে সিকিউরিটি বা বন্ড সেগুলো কিনে নেবে, এই 1 লাখ কোটি টাকার বন্ড কিনবে। এর ফলে মার্কেটে যে টাকার ইনফ্লো সেটা কিন্তু বেড়ে যাবে। তো দুখানা ট্রান্সে এই যে ওএমও সেগুলো হবে দেখতে পাচ্ছেন, একটা হবে ডিসেম্বরের 11 তারিখে এবং আরেকটা হবে ডিসেম্বরের 18 তারিখে। মানে এই দুটো দিনে 50,000 কোটি করে গভর্নমেন্টের যে বন্ড সেগুলো কিন্তু আরবিআই কিনবে। আর কিসের পরিবর্তে কিনবে, এই টাকার পরিবর্তে কিনবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইউএসডি এবং আইএনআর এর যে সোয়াপ সেটাও করতে চলেছে। তো এই $5 মিলিয়ন তো টাকার হিসেবে দেখতে পাচ্ছেন 61,500 কোটি টাকা, যেটাই কারেন্ট এক্সচেঞ্জ রেটে রয়েছে। এটা কিন্তু এই ডিসেম্বর 16 তারিখে সোয়াপ করা হবে। তো এই দিনে কি হতে পারে, আমাদের যে ইন্ডিয়ান রুপি সেটা কিছুটা শক্তিশালী কিন্তু হতে পারে। তো এই সিদ্ধান্তগুলো কখন এসেছে যে টাকাকে শক্তিশালী করা হবে, তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি যখন একদম দুর্বল জায়গায় পৌঁছে গেছে সেই সময় কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। মানে আরবিআই তাদের তরফ থেকে এই যে রুপি সেটাকে কিন্তু শক্তিশালী করার লক্ষ্যেই এগিয়ে চলেছে। আর এই যে রুপি এত দুর্বল হচ্ছে তার আরো একটা কারণ হচ্ছে এই এফআইআইএস, এরা কিন্তু নিয়মিত মার্কেট থেকে বিক্রি করেই যাচ্ছে। তো যদি দেখেন এই ডিসেম্বর মাসের শুরুতেই প্রায় 5খানা ট্রেডিং সেশনেই 11,000 কোটি টাকার মতো শেয়ার কিন্তু এই এফআইআই বিক্রি করে দিয়েছে। তো এটাও কিন্তু একটা মার্কেটের জন্য বড় চিন্তার ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে এই সপ্তাহে আমাদের ইন্ডিয়ার যে ইনফ্লেশনের ডেটা বা সিপিআই এর ডেটা সেটাও কিন্তু সামনে আসবে। তো এর আগে মানে এই অক্টোবরের যে ইনফ্লেশনের ডেটা এসেছিল সেটা কিন্তু রেকর্ড লো এসেছিল। তো এসেছিল কত, মাত্র 0.25%। তো এরকমটাই মনে করা হচ্ছিল। এই জিএসটি রেটের যে পরিবর্তন করা হয়েছে এর ফলে অনেক জিনিসের উপর জিএসটি কমেছে, মানে দাম কমে গেছে। সেই কারণেই এই যে ইনফ্লেশন এটা এতটা কমে গেছে। এবং এই সপ্তাহেই নভেম্বরের যে ইনফ্লেশনের ডেটা সেটাও কিন্তু সামনে আসবে। তো কবে ডেটা আসবে দেখতে পাচ্ছেন, এই ডিসেম্বরের 12 তারিখে এই যে ইনফ্লেশনের ডেটা এটা আসবে। এবং এই যে ডেটা এটা আসবে নভেম্বরের ডেটা। এবং এর আগে দেখতে পাচ্ছেন তার আগের তুলনায় এবং অনুমানের তুলনায় খুব কম কিন্তু ইনফ্লেশনের ডেটা এসেছিল। তো এবারেও দেখার থাকবে এই যে ইনফ্লেশন এটা কিরকম কি আসছে। আর এরপরে তো অবশ্যই এই সপ্তাহের সব থেকে বড় ট্রিগার পয়েন্ট হচ্ছে ফেডের মিটিং। আমেরিকার যে রিজার্ভ ব্যাংক রয়েছে ফেড, তারা এই 9 তারিখ এবং 10 তারিখ ডিসেম্বরের এই যে বৈঠক সেটা করবে। তো যদি ভারতীয় সময়ের কথা বলি, দেখতে পাচ্ছেন এই ডিসেম্বরের 10 তারিখে এই 11:30 রাত্রি এই যে ডেটা সেটা কিন্তু সামনে আসবে। মানে এই ফেড কোনো রেট কাট করলো কি করলো না। এবং তার আধ ঘন্টা পরেই এই যে ফেডের চেয়ারম্যান জেরেমি পাওয়েলজি তিনি তার যে বক্তৃতা সেটাও কিন্তু শুরু করবেন। তো এই দুটো সময় কিন্তু আমেরিকার যে মার্কেট সেটা ভলিটিলিটি দেখাবে এবং তারপরে ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু সেই যে ভলিটিলিটি সেটা পাস অন হবে। তো শুধু রেট কাট হয়ে গেলেই হলো না, তো তারপরে জেরেমি পাওয়েলজি তিনি তার বক্তৃতাও দেবেন। ধরুন রেট কাট হয়ে গেল, মার্কেট তো ভালো রিয়াকশন দেখাবে, কিন্তু তারপরে ধরুন জেরেমি পাওয়েলজি এমন কোনো কথা বললেন যেটা মার্কেটের জন্য নেগেটিভ, তখন কিন্তু মার্কেট খারাপ রিয়াকশন দেখাবে। আবার ধরুন রেট কাট হলো না, তখন মার্কেট খারাপ রিয়াকশন দেখাতে পারে, কিন্তু তারপরে জেরেমি পাওয়েলজি তিনি হয়তো বলে দিলেন যে পরে রেট কাটের সম্ভাবনা অনেকগুলো রয়েছে, তো তখন আবার মার্কেট ভালো রিয়াকশন দিতে পারে। মানে এই যে দুটো ডেটা, এই ইন্টারেস্ট রেটের ডিসিশন এবং তার সঙ্গে সঙ্গে জেরেমি পাওয়েলের স্পিচ, এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে যদি দেখেন এই অক্টোবরের 29 তারিখে এই ফেডের মিটিং হয়েছিল, তখন কিন্তু একটা রেট কাট হয়েছিল। তার আগে ছিল 4.25%, সেটা থেকে কমিয়ে করা হয়েছিল 4%। তো এবারেও এই যে রেট কাট সেটা হয় কিনা সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো মার্কেটের প্রবাবিলিটি কেমন রয়েছে, তো দেখতে পাচ্ছেন আর 3 দিন পরে 3 দিন 13 ঘন্টা পরেই এই যে রেট কাটের ডিসিশন সেটা সামনে আসবে। তো দেখতে পাচ্ছেন 100%-এর মধ্যে প্রায় 86.2% মানুষ এই রেট কাটের পক্ষে রয়েছেন এবং মাত্র 13% মানুষ কিন্তু মনে করছেন যে এই মিটিং এ রেট কাট হবে না। তো এই ফেড
ফেডের মিটিং এর আউটকাম আসার পরেই কিন্তু বোঝা যাবে যে এই মিটিং এ রেট কাট হলো কি হলো না। এরপরে যদি গোল্ডের কথা বলি, তো গোল্ড নিচু লেভেলে পড়ে আবার আস্তে আস্তে রিকভারি দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই কলকাতায় 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড 1,31,880 উপরে উঠে গেছে। আর সিলভার এটা তো অল টাইম হাই পৌঁছে গেছে। তো সিলভারও দেখতে পাচ্ছেন 1,82,840 টাকাতে চলছে এই 1 কেজিতে। এরপরে যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে কথা বলি, তো এই বিটকয়েন কিন্তু 5 দিনে প্রায় 2% কাছাকাছি পড়েছে, এবং সেখানে অন্যদিকে এই যে ইথেরিয়াম এটাই 5 দিনে 1.64% বেড়েছে। তবে ক্রিপ্টো মার্কেটেও কিন্তু দুর্বলতা এটা এখনো স্পষ্ট রয়েছে। এরপরে যদি ক্রুড অয়েল নিয়ে কথা বলি, তো এই ক্রুড অয়েলের প্রাইস এখনো কন্ট্রোলের মধ্যেই রয়েছে। তো এই WTI ক্রুড এটা দেখতে পাচ্ছেন এই 60 এর কাছাকাছি রয়েছে, এবং সেখানে এই ব্রেন্ট ক্রুড এটাও এই 64 নিচে রয়েছে। আর ভিডিও শেষে যদি অপশন চেনের কথা বলি, তো দেখতে পাচ্ছেন নিচু লেভেলে সব থেকে বেশি ডেটা তৈরি হয়েছে এই 26,100-তে, এবং এই 26,100 এই লেভেলটাকে যদি ভেঙে ফেলে তাহলে এই 26,000 পর্যন্ত নামতে পারে। এবং অন্যদিকে যদি ওপর দিকের কথা বলি, তো ওপর দিকে দেখতে পাচ্ছেন এই 26,200, তারপরে 26,300, এরকম এক একটা 100 করে ঘর থাকবে। এবং সব থেকে বেশি যে ডেটা সেটা কোথায় তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই 26,400 এবং 26,500 এই দুটো জায়গাতে। তো বুলেরাও কিন্তু চেষ্টা করবে এই মার্কেটকে ওপরে তুলে 26,400 পর্যন্ত নিয়ে যাওয়ার, এবং 26,000 যদি 400 ভাঙে তাহলে পরের যে টার্গেট 26,600, 26,700 এই জায়গাগুলোতে কিন্তু মার্কেট পৌঁছে যাবে। তো এবার দেখাই যাক যে সামনের সপ্তাহে আমাদের মার্কেট কেমন পারফর্ম করে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।